আজকে চললাম আলিপুর জেলের রহস্য উদ্ঘাটনে। আলিপুর জেল মিউজিয়ামে যাওয়ার জন্য আমরা মেট্রো করে এসে হাজরা মানে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে গেট নাম্বার 6 দিয়ে বেরালাম। এই গেট নাম্বার 6 দিয়ে বেরোলে কোনো রাস্তা পার হওয়ার দরকার নেই। এই হলো হাজরা মোড়। যে ফুটপাতে বেরিয়েছি সেই ফুটপাত ধরেই সোজা হাঁটবো, অটো স্ট্যান্ড পড়বে। জাস্ট 1 মিনিট। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, অটোর ভাড়া পড়েছিল 12 টাকা পার পারসন। এই হচ্ছে আমাদের গ্রুপ। এই সেই ঐতিহাসিক স্থাপত্য যা এখনও মুখ বুজে বয়ে চলেছে ভারতবর্ষ তথা স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস। তো আমরা এখন এই আলিপুর জেল মিউজিয়ামে চলে এসেছি। এরপর তোমাদের ভেতরটা ঘুরে দেখাবো কিরকম। আমিও এই প্রথমবার আসছি। 1906 সালে নির্মিত কলকাতার আলিপুর জেল ব্রিটিশ আমলের এক ঐতিহাসিক বন্দিশালা। এই হচ্ছে আলিপুর মিউজিয়ামের টাইম টেবিল। আগে টিকিট কাউন্টারটা বাইরে ছিল, কিন্তু এখন টিকিট কাউন্টারটা ভেতরে। এটা মেন গেট, আর গেটে ব্যাগ চেক করে ভেতরে ঢুকতে দেওয়া হয়। ভেতরে কোনো খাবার দাবার বা ড্রিঙ্কস অ্যালাউ নেই। এই যে এখানে এখন আমাদের ব্যাগ চেক করা হচ্ছে। এটা টিকিট কাউন্টার। এখানে টিকিট হলো 30 টাকা পার পারসন, আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট হলো 100 টাকা পার পারসন। কলকাতার এই কারাগারটি 2022 সালে আলিপুর জেল মিউজিয়ামে রূপান্তরিত হয়। এখানে দেখার অনেক কিছু আছে। বেশ সুন্দর ভেতরটা। সত্যি না এলে হয়তো অনেক তথ্যই অজানা থেকে যেত। পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে লাল ইটে গাঁথা উঁচু উঁচু দেয়াল। এই সেই বিখ্যাত শহীদ স্তম্ভ যা আজও ভারতবর্ষের বীর স্বাধীনতা সংগ্রামীদের মৃত্যুর সাক্ষী হয়ে আছে, যারা ফাঁসি কাটে প্রাণ দিয়েছেন আর যারা ব্রিটিশদের অত্যাচারে কারাগারে মৃত্যুবরণ করেছেন। এরপর আমরা চলে এলাম নেহেরু সেলে। এখানে জওয়াহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। এই ছোট্ট ছোট্ট ঘরে এনাদের বন্দি করে রাখা হতো। শুধু ছিল একটা জানলা, যেখানে সামান্য সূর্যের কিরণ হয়তো এই কুটিরের ভেতর প্রবেশ করত। এখানে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মডেল করা আছে। কেন জানো? নেহেরুজি যখন বন্দি ছিলেন তখন প্রায়ই শ্রীমতী ইন্দিরা গান্ধী আসতেন বাবার সাথে আলোচনা করতে। এখানে বসেই চলতো তাদের গভীর কথোপকথন। নেহেরু সেল থেকে বেরিয়ে ডান দিকে ছিল পুরনো গোদাম ঘর, যা এখন লাইব্রেরি অ্যান্ড সেমিনার হল হয়ে গেছে। বন্ধ থাকায় আমরা প্রবেশ করতে পারলাম না। এখানে পরপর সেল বা কারাগার রয়েছে। সত্যি এই জায়গার বর্ণনা বলে বোঝানো সম্ভব নয়। 22 ফুট উঁচু পাঁচিল তুলে ব্রিটিশরা তৈরি করেছিলেন এই আলিপুর কেন্দ্রীয় কারাগার বা আলিপুর সেন্ট্রাল জেল। কারাগারে বন্দি থাকতে কেমন লাগে তা দেখতে এরা 3 বন্ধু কারাগারে ঢুকে পড়ল। তা উপলব্ধি করার জন্য আমরাও একবার ঢুকে দেখলাম। ভাবলেও অবাক লাগে কিভাবে আমাদের দেশের বীর সংগ্রামীরা মাসের পর মাস, বছরের পর বছর দিন কাটিয়েছেন এই অন্ধকার কারাগারগুলোতে। এরপর ঢুকছি সেল 4-এ। আলিপুর জেলের এই অংশটি এখন পুলিশ মিউজিয়াম। এই মিউজিয়ামে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত প্রচুর অরিজিনাল বন্দুক, কার্টেজ, বমশেল ও আরও অন্যান্য অস্ত্রশস্ত্র। এই হলো সেই ঐতিহাসিক হাইকোর্টের আদেশনামা
যা 1908 সালের 13 জুলাই ক্ষুদিরাম বোসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। এই হলো সেই সময় আবিষ্কৃত এক অদ্ভুত অস্ত্র, বই বোমা। 1908 সালে হেমচন্দ্র দাস ডিএইচ কিংসফোর্ডকে পাঠিয়েছিলেন তাকে হত্যার ষড়যন্ত্রে, কিন্তু কিংসফোর্ড সাহেব তার চিকিৎসা আইনশাস্ত্রের একটি বই ভেবে অন্য একজনকে দিয়েছিলেন। বইটির টেপগুলো না খোলার কারণে বোম আর ফাটে না। পরবর্তীকালে 1909 সালে বোমটি নিষ্ক্রিয় করা হয়। এইগুলো সবই সেই সময় ব্যবহৃত নানা ধরনের অস্ত্রশস্ত্র। এগুলো হলো ভগ্ন গাড়ির কিছু নিদর্শন, যা ব্যক্ত করছে সেই সময়ের এক ঘটনাকে, কলকাতা পুলিশ কমিশনার চার্লস টেগটকে হত্যার প্রচেষ্টার ঘটনা। এই সেই চিঠি যা দীনেশ গুপ্ত কারাগারে বন্দী থাকাকালীন লিখেছিলেন। মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণের একটি বোমার মডেল এখানে দেখানো আছে। এই হলো সাধারণ কারাগার, যেখানে অনেকজনকে একসাথে বন্দি করে রাখা হয়, ঠিক সিনেমায় দেখা কারাগারের মতো। রক্ষণাবেক্ষণের জন্য বাইরের দেওয়ালগুলো রং করা হলেও জানলার শিখ রডগুলো কিন্তু আজও অপরিবর্তিত। বিশাল এরিয়া জুড়ে এই আলিপুর মিউজিয়াম, অনেকটা সময় লাগছে এগুলো ঘুরে দেখতে দেখতে। এরপর যেই কারাকক্ষে ঢুকছি, এই কারাকক্ষটি বিনা সংস্কারে রাখা হয়েছে, যাতে স্বাধীনতার বহু বছর বাদেও ব্রিটিশ কারাকক্ষের ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানো যায়। সেই ঝলকই তোমাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করছি। সবাই খুব মন দিয়ে দেখো ও শুনো এই অংশটা। কিভাবে বন্দিরা থাকতো। সেই বন্দীদের থালা। বাবা, আমরা কি জোর ভয় পেয়ে গেছি। এই মডেলটা থেকে কথা বেরিয়েছে। এনাদের সব কথোপকথন চলছে এখানে। আমরা 4টের সময় এখানে ঢুকেছি।
এখনও আমাদের ঘোরা কমপ্লিট হয়নি, 5:20 হয়ে গেছে অলরেডি, এখনও প্রচুর ঘোরা বাকি আছে। তারপরে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো। দেখি আরও কি কি আছে এখানে। এখানে দেখো কি সুন্দরভাবে লিখে ডিরেকশন বোঝানো আছে, কোন দিকে কি, ফাঁসির মঞ্চ কোন দিকে, কফি হাউস, টয়লেট, এক্সিট সবই এখানে বোঝানো আছে সুন্দর করে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আলিপুর জেলের ঠিক মাঝখানে এই ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল, যাতে পুরো জেলে নজরদারি রাখা যায়। কিন্তু এখন সেটা একটা মিউজিয়ামে চেঞ্জ করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস। এর ভেতরে সেলুলার জেলের কিছু নমুনা প্রদর্শন করা আছে, যা ব্যাখ্যা করে ব্রিটিশদের অমানবিক অত্যাচার ও স্বাধীনতা সংগ্রামীদের অসীম যন্ত্রণা ও সহ্য ক্ষমতা। সত্যি কি ভয়ঙ্কর সব দিন কাটিয়েছেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা। অসীম তাদের মনোবল, দেশ স্বাধীন করার অবিরাম চেষ্টা ও লড়াই। ব্রিটিশদের অকথ্য অত্যাচারের কথা যেন এখানে প্রতিটি ইটে গাঁথা। এই হলো আন্দামানের পুরো সেলুলার জেলের একটা মডেল। এইবার আমরা চলে এলাম ফাঁসির মঞ্চ, নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ ইত্যাদি দেখতে। এই সেই ঐতিহাসিক স্থান যা কখনো নিজের চোখে দেখব ভাবতে পারিনি। এই হচ্ছে নির্জন কক্ষ। এই কুটিরগুলোতে বন্দীদের মৃত্যুর আগের দিন রাতে রাখা হতো, আর তাদের দেওয়া হতো তাদের শেষ ইচ্ছা পূরণের একটা সুযোগ। পরের দিন সকালে তাদের তোলা হতো ফাঁসির মঞ্চে ও দণ্ডিত করা হতো ফাঁসির সাজায়। এর পাশেই রয়েছে অটোপসি রুম, যেখানে ফাঁসি হয়ে যাওয়ার পর ডেড বডির ময়নাতদন্ত করা হতো ডাক্তারের দ্বারা। এই সেই ফাঁসির মঞ্চ যা দেখে সত্যি গায়ে কাটা দিচ্ছে। 1908 সালের 10ই নভেম্বর এই ফাঁসির কাঠে প্রথম মৃত্যুবরণ করেন কানাইলাল দত্ত। তারপর একের পর এক ফাঁসি হয় ভারতবর্ষের বীর সন্তানদের। শেষ ফাঁসি হয় 2004 সালের 14ই আগস্ট ধনঞ্জয় চ্যাটার্জির। 2019 সালে এই জেল বন্ধ করে দেওয়া হয়। ফাঁসি মঞ্চের সামনে এই কারাগারগুলোতে বন্দীদের জোর করে দেখানো হতো ফাঁসির পুরো প্রক্রিয়াটা। এরপর আমরা চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়ের সেল দেখতে। এই সেলে বন্দী ছিলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়। 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত তিনি এই ছোট্ট কারাগারে ছিলেন। এই বিল্ডিংয়ের দোতলাতে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস ও যতীন্দ্রমোহন সেনগুপ্তের মতো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা। নেতাজি 1930 সালের 23শে জানুয়ারি থেকে 1930 সালের 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। আইন অমান্য আন্দোলনে নেতাজির সক্রিয়ভাবে যোগ থাকায় ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে কারাদণ্ডে দণ্ডিত করেছিল। আমাদের পরের জেনারেশনদের এই রকম ঐতিহাসিক স্থান অবশ্যই ভিজিট করা উচিত। তারাই দেশের ভবিষ্যৎ, তাই ইতিহাস জানার সাথে সাথে চোখে দেখাটা খুবই প্রয়োজনীয়।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কারাকক্ষে বন্দী ছিলেন। এই কারাকক্ষে বন্দী ছিলেন দেশপ্রেমী যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এতক্ষণ দিনের আলোয় দেখছিলাম আলিপুর জেল মিউজিয়াম, এখন চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, দেখতে অপূর্ব লাগছে। মিউজিয়ামের ভেতরটা প্রায় ফাঁকা হয়ে গেছে, কারণ মিউজিয়াম ভিজিটের টাইম হলো বিকেল 5:30 অবধি। আমরা আছি কারণ আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখাবো বলে। শো শুরু হওয়ার টাইম হলো 6টা থেকে, তাই আমরা সেই দিকেই যাচ্ছি যেখানে শোটা দেখানো হবে। এই মিউজিয়ামে এসে অনেক নতুন নতুন তথ্য জানতে ও দেখতে পারলাম, যেমন সেই সময়ের মুদ্রাগুলো এখানে কি সুন্দর মডেল করে রাখা আছে। তো আমরা চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, কিন্তু খুব দুঃখিত কারণ এখানে ক্যামেরা বা মোবাইল নিষিদ্ধ আছে, তাই কোনো রকম রেকর্ড করতে পারলাম না। শো শেষ হয়ে গেছে, এক ঝলক দেখাচ্ছি। খুব খুব সুন্দর এই শোটা, তোমরা অবশ্যই এটা দেখো। তোমাদের কেমন লাগলো সবার শোটা, লাইট অ্যান্ড সাউন্ড শোটা? খুব ভালো, খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে জেল হসপিটাল, যেখানে কারাগারে বন্দীদের চিকিৎসা করা হতো। খুব সুন্দর ঘুরলাম আমরা আলিপুর জেল মিউজিয়ামটা, ভীষণ ভালো লেগেছে। এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে নিয়ে এবার আমরা সবাই বেরিয়ে পড়ছি। এই হচ্ছে মিউজিয়ামের কফি হাউস, যেখানে সারাদিন ঘোরাঘুরি করার পরে একটু রেস্ট নিতে পারবেন ও কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। ভীষণ ওয়েল মেনটেন্ড জায়গাটা, এমন কিছু দূরে নয়। হাজরা মোড় থেকে জাস্ট একটা অটো বা বাস টুয়ার্ডস আলিপুরে অবস্থিত এই মিউজিয়াম। এই হচ্ছে এক্সিট। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আমরা বইয়ের পাতায় অনেক পড়েছি, কিন্তু সেই স্বাধীনতা কত ত্যাগ, কত অত্যাচার সহ্য করে বীর স্বাধীনতা সংগ্রামীরা এনেছে, তা এই মিউজিয়ামে এসে খুব কাছ থেকে উপলব্ধি করলাম। সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। লাইক ও শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।